বাংলাদেশে অবশেষে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি বলি বিএনপির হয়ে এখন যে মুখ রয়েছে তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকতে পারে? প্রধানমন্ত্রী কি তিনি হতে পারেন? না, তিনি তো অবশ্যই দৌড়ে তো আছেনই। এবং তিনি আসার পর এটা তো ঠিকই যে বাংলাদেশের একটা হাইপ তুলে দিয়েছেন, নির্বাচনের যে হাইপ যেটাকে বলে, হয়তো সেটা আরও কয়েকদিন পরে খুব পরিষ্কার হয়ে যাবে। আমারও নিজের একটা দ্বিধা ছিল যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, কারণ এখন যারা সরকারে আছেন তারাও খুব সুবিধের লোক বলে আমার অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে না। তারা অনেক হিসেব নিকেশ করে চলছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে গণজোয়ার যেভাবে আসছে বা যেভাবে মানুষের একটা প্রবল আগ্রহ তৈরি হয়েছে, আমি সর্বধর্ম সর্ববর্ণের মানুষের কথা বলছি, তাতে আমার নিশ্চিত যেটা মনে হয় যে নির্বাচন হচ্ছে এবং সেখানে বিএনপির সাফল্য অবশ্যম্ভাবী। কারণ বিএনপির এখন মুখ বলতে তারেক রহমানই রয়েছে। হ্যাঁ, যদিও সেটা আছেনই, নিশ্চয়ই তারেক রহমানই। ও তারেক রহমান তো জোয়ার তুলে দিয়েছে, চট্টগ্রামে যাচ্ছেন, সিলেটে যাচ্ছেন, ওনার অদ্ভুতভাবে নির্বাচনী যে কৌশলটাও দেখছি, উনি অনেক পাল্টেছেন, পার্সন টু পার্সন ইন্টারাক্ট করছেন। কেউ নিন্দুকেরা বলছেন এগুলো সব সাজানো দলে। এখন এই সাজানোতে আমি খুব একটা দোষ দেখছি না। আমাদের এখানে যারা নাটকের খোঁজ করে দেখবে উৎপল দত্ত বা আরও পরবর্তীকালে অন্য অনেকেই এই ধরনের সাজানো যেটাকে বলা হচ্ছে সেটা করেও কিন্তু একটা নাট্য কী মোমেন্টাম যেটাকে বলে সেটা তৈরি করেছেন। ফলে এটা একটা নাট্য রীতি। উনি যদি সেটা গ্রহণ করে থাকেন, আমি ওনার বুদ্ধিমত্তার প্রশংসাই করবো আর কি। বাংলাদেশের মধ্যে বিরোধী যে সমস্ত শক্তিগুলি আছে, জামাত হোক, এনসিপি হোক, তাদের তো সেই অর্থে কোনো মুখ নেই। তো তাদের ফলাফল কি হতে পারে, বা তারা কত আসন সংখ্যা পেতে পারে, বা তাদের নির্বাচনের ফল কোন দিকে যেতে পারে? না, দেখো, প্রথম কথা হচ্ছে যে এনসিপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখন এই মুহূর্তে নেই, মানুষের কাছে খুব গ্রহণযোগ্য সেটা আমি বলবো না আর কি। হ্যাঁ, আমার মনে হচ্ছে পশ্চিমবাংলায় বসে যতটুকু বিশ্লেষণ করা সম্ভব, কারণ এনসিপির মধ্যেই অন্তত 3টে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, মাহফুজ এই জামাতে জোটে যায়নি, তাসমিন জারারা তো স্বতন্ত্র প্রার্থী হয়েছে, আরিফ সোহেলের মতো প্রভাবশালী নেতা তারা সরে গেছেন, মৌলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এনসিপি থেকে রিজাইন দিয়েছেন। ফলে এনসিপি জামাতে যাওয়ার পরে কিন্তু এই ছবিটা খুব এনসিপির পক্ষে খুব পরিষ্কার কিছু নয়। এবার তুমি যদি জামাতে আসো, জামাত কিন্তু ব্যক্তিকেন্দ্রিক দল না হলেও তারা নিশ্চিত ক্যাডার ভিত্তিক দল। এটা তাদের শক্তিকে পুরোপুরি তুমি উড়িয়ে দিতে পারো না। তাদের দীর্ঘদিন ধরে একটা নিজস্ব নেটওয়ার্কিং আছে। তারা এই ছাত্র যে নির্বাচনগুলোতেও তারা বিপুল পরিমাণ অর্থ তারা লগ্নি করেছে আর কি, এবং সম্ভবত আওয়ামীরও কিছু লোক কিন্তু তাদের ভোট দেবে, এবং তারা কিন্তু অনেক ভোট পাল্টে, যেমন এখানেও মাঝে মধ্যে আরএসএস বা বিজেপি অন্য সম্প্রদায়ের কথা বলে অন্তত, তারা কিন্তু খুলনা চিনে ইতিমধ্যেই কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষকে তারা প্রার্থী করেছে। ফলে জামাতকে তুমি একদম উড়িয়ে দেবে তা কিন্তু না। এবং একটা জিনিস মাথায়, এখন যারা সরকারে আছে সেই সরকার কিন্তু অনেক বেশি জামাতকে পরোক্ষভাবে হলেও সমর্থন করছে। আমার যেটুকু অভিজ্ঞতা আমি দেখেছি আর কি, তাদের সঙ্গে কিন্তু বিএনপির কোনো যোগ নেই। বরঞ্চ জামাত সেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে সুবিধে, ধরো তারা কিন্তু অনেক জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধে নিচ্ছে, ইতিমধ্যেই নিচ্ছেন। তারা অনেক কাজ করছেন, এবং বিশেষ করে ইসলামী আন্দোলনে যেসব কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু এখানে এপারের হিন্দু যে শক্তি, হিন্দু মানে আমি বলবো হিন্দুত্ববাদী যে শক্তি, তাকে অনেক সংহত করার কথা ভাবছে। সুতরাং এইটা না কীরকম একটা সেই শোলে যে কয়েনটা ছিল, এপিটা রূপের দুটোই একই জায়গায় ছিল আর কি। তো সেই রকম আমার মনে হয়। ফলে জামাত কিন্তু যদি তুমি ওই কল্পনায় দেখো, ওই লুঙ্গি দাঁড়িয়ে নিয়ে জামাত ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু না। তারা প্রবল স্মার্ট তারা হয়েছে, তারা ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করছে। ফলে জামাত শক্তিকে তুমি উড়িয়ে দিতে পারো না। কিন্তু আমার ব্যক্তিগত যে মূল্যায়ন, এখন মধ্যবিত্ত, আরবান এলিট এবং সাধারণ মানুষের একটা বড় অংশ কিন্তু বিএনপিকে পছন্দ করছেন, নানান কারণে করছেন। কারণ তার একটা কারণ হচ্ছে জামাত সরাসরিভাবে 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এটা নিয়ে যারা বলেন তাদের সঙ্গে আমি কোনোদিনই একমত হইনি। মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেন তারা বাংলাদেশে যে দলেই থাকুন, আমারও তাদের প্রতি কোনো সমর্থন নেই।
এবং জুলাই অভ্যুত্থান যে সমস্ত ছাত্র যুবদের নেতৃত্ব হয়েছিল তাদের একটা বড় অংশ এখন জামাতের দিকে চলে গেছে। বাংলাদেশের প্রোগ্রেসিভ মানুষজন তারা এটাকে কিভাবে নিচ্ছে বা না, ভোটাররা ছাত্ররাই যে সবাই দেখো এনসিপির বেশ কিছু ছাত্র গেছেন, কিন্তু বিরাট অংশ, বড় অংশ শব্দটা আমার কিন্তু আপত্তি আছে। হ্যাঁ, উমামা ফাতেমাটা বলো, মেঘ মোল্লার বলো, এরা জুলাইয়ের পর থেকে সক্রিয় ছিল। এরা নানা রকমভাবে কিন্তু এখনও বিরোধিতা করে যাচ্ছে। জামাতের অনেক তরুণ, আমি ব্যক্তিগতভাবে অনেক তরুণকে চিনি যারা এনসিপির সঙ্গে সক্রিয়ভাবে ছিল। হ্যাঁ, থিঙ্ক ট্যাঙ্ক ছিল কেউ কেউ, হয়তো নাম বলে আর আমি সমস্যা বাড়াচ্ছি না, কিন্তু তারা কেউই কিন্তু সমর্থন করে না। কিছুক্ষণ আগে তো আরিফ সোহেলের কথা বললাম, আমি শহীদ মাহফুজের কথা বলছি আর কি। এরা তো কেউ জামাতকে সমর্থন করছে না। নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, অনেক প্রগতিশীল লোকেরা অস্ট্রেলিয়া কানাডা থেকেও সেখানে আছে। তো ফলে আমি মনে করি না যে তরুণরা সবাই চলে গেছে। তুমি তরুণদের যারা নারীবাদী আন্দোলন করছে বাংলাদেশে, বা যারা অন্যান্য আন্দোলন করছে, রাইটস মুভমেন্ট করছেন, তারা কেউই কিন্তু যে সবাই চলে গেছেন, কেউ কেউ নিশ্চয়ই গেছেন তাত্ত্বিকভাবে। তারা হয়তো মনে করেছেন যে জামাত একটা শক্তি। আর একটা যেহেতু 17 বছরে আওয়ামী লীগ আমলে তারা গুপ্ত ছিল, নিষিদ্ধ ছিল, ফলে যে কোনো নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, আর এক ধরনের সিম্পেথি ভোট তারা কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই পেতে পারে। আর যেটা বললাম যে হিউজ টাকা পেতে তারা ইনভেস্ট করছেন বা লগ্নি করছেন, কিন্তু এর বাইরে কিন্তু দলে দলে তরুণরা চলে যাচ্ছে তা কিন্তু না। তবে হ্যাঁ, একটা গোটা পৃথিবী জুড়ে একটা দক্ষিণপন্থার উত্থান ঘটছে, ফলে বাংলাদেশেও সেই নৈরাজ্য বা দক্ষিণপন্থা একটা যে বারবারন্ত হয়েছে সেটা অস্বীকার করা যাবে না। সিপিবির কি অবস্থান থাকতে পারে? সিপিবি বা অন্যান্য যে বামপন্থীরা, ধরো অনেকেই তো লড়াই করছেন, বাসদ লড়াই করছে, বাসদ মার্ক্সবাদী লড়াই করছে, তাদের অনেক ভালো যোগ্য প্রার্থীও আছে। তবে আমার মনে হয় না তারা ভোটের জায়গায় দাঁড়িয়ে খুব একটা করতে পারবেন, কিন্তু তাদেরও কিন্তু ন্যারেটিভ তারা অনেক পাল্টাচ্ছেন। সিপিবি এখন যে সাধারণ সম্পাদক হয়েছে রতন, ও তো অনেক মাটির সঙ্গে ওদের একটা যোগাযোগ আছে, সেইটা বাড়ছে আমি বলবো। কিন্তু ভোটের অঙ্কে দেখো ওই বাম জোট খুব কিছু ভালো রেজাল্ট করবে এটা আমার মনে হয় না। ওইটার ক্ষেত্রে বামপন্থীরা একটা অংশ কিন্তু ইতিমধ্যেই বিএনপিকে সমর্থনও জানিয়েছে। মানে তারা গণতন্ত্রকে বাঁচাতে বলছেন যে বিএনপির দিকে। হ্যাঁ, এখন ইস্যু কী দেখো, বাংলাদেশে এখন কিন্তু রাজনৈতিক ইস্যু কী আছে, যে মৌলবাদের রাজনীতির উত্থান, তাকে ঠেকাবার জন্যে ধর্মনিরপেক্ষ শক্তির একটা এগিয়ে যাওয়া, এই তো মূল এ। আর তুমি যেটা বারবার বলছো যে গণতন্ত্রের যে স্বার্থ, গণতন্ত্র ফিরে আসুক, বাকস্বাধীনতা ফিরে আসুক, যেটা জুলাইয়ে বলা হয়েছে। দেখো, হাসিনা রেজিমে তো এটা তো ঘটনা, এখন যারাই বলছেন হাসিনা এখানেও বসে বসে বলছেন, কিন্তু তিনি তো সবসময় খুব ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন গণতন্ত্রের পক্ষে। এটা তো সত্যি কথা না, তুমি চাও বা না চাও, এটা একেবারেই খোঁজ করলেই পাওয়া যাবে। এটা অনেক সময় অনেকে বলেন যে আপনি বলছেন, আমি বলছি না, দলিল দস্তাবেজ বা বাস্তবতা খোঁজ করলেই এটা পাওয়া যাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্র ফিরে আসবে, সেটা যারা চেষ্টা করবে, যারাই করবে, তারাই নিশ্চয়ই সমর্থন পাবে। এবং শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই, তো আওয়ামী লীগের যারা সমর্থক তাদের প্রত্যেকে তো ভোট বয়কট করবে না, কিছু কিছু লোকজন গণতন্ত্র বাঁচাতে ভোট দিতেও যাবে। তো তারা কি অন্য কোনো তৃতীয় শক্তি হিসাবে কাউকে বেছে নিতে পারে, যে সমস্ত নতুন দলগুলো আছে, নাকি তাদের অবস্থানটা কি হতে? হ্যাঁ, এইটা না, তুমি ভালো একটা প্রশ্ন করেছো। কেন বলছি, তুমি যেভাবে যখন দীর্ঘ 34 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার পরেও বামপন্থীরা ক্ষমতাচ্যুত হলো, তখনও কিন্তু বলা হতো যে বামপন্থীদের নির্দিষ্ট ভোট ব্যাংক। কিন্তু এখন নির্বাচন বা পদ্ধতিগত যে জায়গাগুলো তৈরি করা হচ্ছে, তাতে কিন্তু ওই ভোট ব্যাংক বলে কিছু একদম নিশ্চিত বলা যায় না। ফলে আওয়ামীও যদি মনে করে যে এটাই তাদের চূড়ান্ত ভোট ব্যাংক, সেইটা কিন্তু প্রয়োজন। আমি নাম করতে চাইছি না, তারা ইতিমধ্যে তারা বিএনপির দিকে চলে আসছে, কেউ কেউ তারা জামাতের দিকে চলে আসছে অনেক। হ্যাঁ, তুমি দেখো এনসিপির অনেক ছেলেপিলে তারা কিন্তু একসময় ছাত্রলীগের সঙ্গেই ছিল আর কি। এবং জামাতেরও যারা শিবির করছে এখন, তারা তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স আওয়ামী লীগের মধ্যেই দাঁড়িয়েছে। ফলে তারা বেরিয়ে নিশ্চয়ই জামাতকে ভোট দেবে। আবার ধরো প্রগতিশীল যে অংশ, তারা যদি যারা আছেন, আমি বিশ্বাস করি নিশ্চয়ই তারা আছেন, তারা অবশ্যই বিএনপি বা অন্যান্য কোনো বামপন্থী দলকে ভোট দেবেন। এই নির্বাচনে ভারতের কতটা প্রভাব থাকতে পারে, আর বাংলায় যেহেতু 26শে বিধানসভা নির্বাচন আছে, বাংলায় কি কোনো প্রভাব ফেলবে এই বাংলাদেশের ভোট?
না, বাংলাদেশের ভোট তো পশ্চিমবাংলা অন্তত নিশ্চয়ই প্রভাব ফেলবে। তাহলে আমরা চাই বা না চাই বাংলাদেশকে জুজু দেখিয়েই তো অনেকেই অনেক কিছু প্রচার করছে। এই SIR হয়েছে, সেখানে রোহিঙ্গা বলে যারা চেঁচালেন, একটা রোহিঙ্গাকেও কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, এই যে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, দলে দলে অনুপ্রবেশ ঘটছে, এটারও কোনো বাস্তবতা নেই। এখন ইতিমধ্যেই এটা প্রমাণ হয়ে যাচ্ছে, কিন্তু প্রভাব ফেলবে কেন? ওইটা যেহেতু প্রতিবেশী জায়গা, তাকে দেখিয়ে করবে। এবং ভারতের ক্ষেত্রে দেখো, এটা তো ঠিকই যে একটা প্রতিবেশী দেশ যেই বলুক তাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। আমার মনে হয়, দেখো, আমি আগে সবসময় এটা বলতাম, ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে, কি বাংলাদেশের নতুন সরকার কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার বা তাদের মানে তারা বলতে পারবে। আমি তো এটা বলতে পারবো না। সাধারণ মানুষ হিসেবে আমি বলবো, আগেও বলেছি এটা, যে দু দেশের জনগণের যত সম্পর্ক ভালো হবে, সেটা সভ্যতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে ইতিবাচক। এবং স্যার, আপনি যেটা বললেন যে বিএনপির জেতার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশে যদি বিএনপি জিতে যায় তাহলে এ রাজ্যের ভোটে এই যে বিজেপি মানে দক্ষিণপন্থী দল, তাদের ওপর এটা কি নেতিবাচক প্রভাব ফেলবে না? তারা এখন এটা তো থমকাবেই। তুমি জামাতকে দেখিয়ে এখানে যত হিন্দুত্ববাদকে একটা কনসলিডেট করা যেত, সেটা তো মুশকিল। বিএনপি সমস্যা হচ্ছে, বিএনপি যেহেতু নিজস্ব ন্যারেটিভটা পশ্চিমবাংলা কেউ জানেই না প্রায়। বিএনপি হচ্ছে ডানের বাম, বামের ডান, একটা মধ্যবর্তী, একটা সেন্ট্রিস্ট পার্টি বলা যেতে পারে। হ্যাঁ, কিন্তু সেই একটা সেন্ট্রিস্ট পার্টি আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা 71-এর মুক্তিযুদ্ধকে সমর্থন করছে, তারা ধর্মনিরপেক্ষ শক্তিকে পক্ষে থাকছেন, তারা বাক স্বাধীনতার কথা বলছেন। ভবিষ্যতে কোনটা কী হবে না হবে, কেন এর আগেও বিএনপি শাসন করেছে, সেটা একেবারে সোনায় মোড়া ছিল, সেটা তো কেউ বলবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিএনপি যে ভূমিকাটা নিচ্ছে, আমার মনে হয়, আমি যেটুকু যোগাযোগ রাখি, আমিও অনেক সমর্থক যারা পরোক্ষভাবে তারা বিএনপির পক্ষেই ভোট দেবেন। এটাকে কি ভোটের ফলাফলটাকে তৃণমূল কংগ্রেস কোনোভাবে এখানে কাজে লাগাতে পারে বিজেপির এগেনস্টে? এখানে কি সেরকম কোনো প্রভাব পড়তে পারে? হ্যাঁ, যদি দেখো, এখন যদি জামাত হারে, তখন তো একটা বলার জায়গায় থাকবে যে মৌলবাদী শক্তির পরাজয় ঘটেছে আর কি। হ্যাঁ, ফলে সেটা তৃণমূলের পক্ষে খানিকটা সুবিধে হতে পারে। আবার বিজেপির পক্ষে কোনোভাবেই সেটা সুবিধে হবে না আর কি। তাদের কাছে জামাত বিএনপি তারা আজ অব্দি কোনো তফাৎ করেননি। ইদানিং যদিও ভারত সরকার বিএনপির কথা বলছেন, বিএনপিকে বাঁচার কথা অন্তত প্রকাশ্যে বা কাগজে কলমে বলছেন, বাস্তবে তারা কার সঙ্গে জোট করতে চাইছেন সেটা তো আমার পক্ষে সত্যি বলা সম্ভব না আর কি। কিন্তু এটা ঠিকই, তুমি যেটা বলছো সেটা সুদূর প্রসারী। কিন্তু এটা হতে পারে যে তৃণমূল বিএনপি জিতলে হয়তো অন্তত বলতে পারবে যে ওপারে তো পুরোটাই বাংলাদেশ তালিবান শক্তি হয়ে যায়নি, ফলে আপনারাও বিজেপির হাত থেকে বাঁচতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে তৃণমূলকে বাঁচুন। সেটা কতটা তারা ধর্মনিরপেক্ষ কী নয়, এইসব তো আবার একটা অন্য অধ্যায়, এটা তো এখানে বলার পরিসর নেই, তাই না? এবং শেষ প্রশ্ন এটাই করব, জামাত যদি এটা কোনোভাবে তারা ধরে নেয় বা ভোটে না জেতার যদি তাদের একটা আশঙ্কা থাকে, তাহলে যদি ভোট বয়কট করে, তাহলে তো সেক্ষেত্রে আবারও বাংলাদেশের ভোট ভেস্তে যেতে পারে। না, এটা তো ঠিকই যে দেখো, ভোট বয়কট না করলে আরও অনেক কিছু কী হতে পারে এটা বলা মুশকিল। তবে হ্যাঁ, আমি আশা করি 12 তারিখে সুষ্ঠু নির্বাচন হবে। আশা করি যে ঠিক মতো ফলাফল বেরোবে আর কি। এখন যদি কেউ বয়কট করে বা ভেস্তে দেয়, সেটা তো এখন আমরা আবার আলোচনায় আসতে হবে আমাদের। এটা তো ঠিকই যে সিচুয়েশানটা এখনই সব শেষ কথা বলার মতো অবস্থা আসেনি। আমরা এখন শুভাকাঙ্ক্ষী বা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে কিছু ইচ্ছে আমরা হয়তো বলছি এখন, কিন্তু সব ইচ্ছেটাই বাস্তবায়িত হবে আমাদের, সেটা বলার মতো সময় কিন্তু এখনও আসে।